শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ আদর্শ গ্যাস নিয়ে একটু আলোচনা করব। আর এই আদর্শ গ্যাস চ্যাপ্টারের যে আদর্শ গ্যাসের সূত্রগুলো নিয়ে আমি আজ প্রথমে তোমাদের একটু আলোচনা করে নিব। তো এই আলোচনার মধ্যে আমাদের কিছু গ্রাফ চলে আসে, তো আমি গ্রাফের প্যাটার্নগুলো আগে তোমাদের একটু দেখাতে চাই। তো আমরা দেখি, তোমাদের আমি সবসময় একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে বয়স বাড়লে বুদ্ধি বাড়ে। তার মানে বুদ্ধি ইজ প্রপোর্শনাল টু বয়স, তার মানে y ইজ প্রপোর্শনাল টু x। এখন এই প্রপোর্শনাল যদি তুলে দাও তাহলে একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটার নাম দিয়েছি কি বলো, m। তাহলে y ইজ ইকুয়াল টু mx, এখানে m টা হচ্ছে ধ্রুবক। তো তুমি যদি ধ্রুবকের মান নাও 2, তাহলে y ইজ ইকুয়াল টু কত হলো বলো, 2x। এখন দেখো আমি যদি একটা টেবিল করি, x এর ভ্যালু যদি 0 বসাই, তবে দেখো y এর ভ্যালু কত হবে, 2 ইনটু 0 মানে হচ্ছে 0। x এর ভ্যালু যদি 1 বসাই, তবে y এর ভ্যালু কত হবে দেখো 2। x এর ভ্যালু যদি 2 বসাই, তবে y এর ভ্যালু কত হবে বলো 4। x এর ভ্যালু যদি 3 বসাই, তবে 2 ইনটু 3, তার মানে y এর ভ্যালু হবে কত, 6। তবে এবার একটু দেখো, আমি x অক্ষে প্রত্যেক এক ঘর ইজ ইকুয়াল টু নিয়েছি হচ্ছে 1 করে, তার মানে কত আছে দেখো 1 2 3। আর y অ্যাক্সিসে কত করে নিয়েছি বলো, 2 করে নিয়েছি, 2 4 6। এখন আমি এই স্থানাঙ্কগুলো আমি বসাবো, এই পজিশনগুলো আমি যদি দেখাই, তবে তুমি দেখো x এর ভ্যালু যেখানে 0, x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু কত বলো 0 এখানে পাচ্ছি। x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু কত পাচ্ছি বলো 2। x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু কত পাচ্ছি বলো 4। x এর ভ্যালু 3 হলে y এর ভ্যালু কত পাচ্ছি 6। তাহলে এই ভ্যালুগুলো যদি বসিয়ে দেই, তবে বসানোর পরে আমি পয়েন্টগুলো জয়েন করে দেই, তবে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। সম্পর্কটা কেমন হচ্ছে বলো, মূল বিন্দুগামী সরল রেখা। তবে একটু দেখো, আমরা সব সময় যেটা বলি যে বয়স বাড়লে বুদ্ধি বাড়ে, এটা না বলে যদি বলি তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তার মানে v ইজ প্রপোর্শনাল টু কি হবে বলো, ক্যাপিটাল টি। v ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। এটা কোন সমীকরণের সমতুল্য, কোন সমীকরণের মতো, y ইজ প্রপোর্শনাল টু x এর মতো। তবে বলো আমাকে এখানে y ইজ প্রপোর্শনাল টু x, এটা যদি মূল বিন্দুগামী সরল রেখা হয়, তবে v ইজ প্রপোর্শনাল টু t, এটাও কি হবে বলো, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক একইভাবে তুমি জানো যে তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে, তাহলে তাপমাত্রা বাড়লে চাপ বাড়ে মানে কি বলো, p ইজ প্রপোর্শনাল টু t। p ইজ প্রপোর্শনাল টু কত হবে দেখো t। তাহলে এখান থেকে দেখো এটা কোন সমীকরণের সমতুল্য, y ইজ প্রপোর্শনাল টু x। তবে p ভার্সেস t গ্রাফটা কেমন হবে, p ভার্সেস t গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। তবে আমরা একটা প্যাটার্ন শিখে ফেললাম, কেমন, তার মানে x এর সাথে y বাড়ছে, y ইজ প্রপোর্শনাল টু x। তাপমাত্রার সাথে আয়তন বাড়ছে, v ইজ প্রপোর্শনাল টু t। তাপমাত্রার সাথে চাপ বাড়ছে, p ইজ প্রপোর্শনাল টু t। তার মানে প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখছি কেমন হচ্ছে, মূল বিন্দুগামী সরল রেখা। এবার আমরা নেক্সট প্যাটার্নে যাই, সেটা হচ্ছে তোমরা জানো যে আমি যদি রেগে গিয়ে বলি তোমাকে তোমার বয়স বাড়ছে আর বুদ্ধি কমছে, তার মানে ব্যাপারটা হচ্ছে বুদ্ধি ইজ প্রপোর্শনাল টু 1 বাই বয়স, তার মানে y ইজ প্রপোর্শনাল টু 1 বাই x। এই প্রপোর্শনাল তুলে দিয়ে একটা ধ্রুবক আনলাম, যে ধ্রুবকটার নাম হচ্ছে কি বলো b। তুমি c লিখতে পারো, k লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি ধ্রুবকের মান নিয়েছি কত বলো 10, তো তুমি ইচ্ছে করে 5 নিতে পারো, 100 নিতে পারো, তোমার খুশি। আমি b ইজ ইকুয়াল টু 10 নিয়েছি, তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়ালো, y ইজ ইকুয়াল টু 10 বাই x। এখন দেখো x এর ভ্যালু তুমি যদি 1 বসাও, তবে y এর ভ্যালু কত হয় বলো 10। x এর ভ্যালু যদি 2 বসাও, তবে y এর ভ্যালু কত আসে বলো 5। x এর ভ্যালু যদি 5 বসাও, y এর ভ্যালু কত আসে বলো 2। x এর ভ্যালু যদি 10 বসাও, y এর ভ্যালু কত আসে বলো 1। একটু খেয়াল করো, আমি এখানে কিন্তু কি বসাই নেই, 0 বসাই নেই, কারণ তুমি জানো আমি যদি এখানে 0 বসাতাম
10/0 ইজ ইকুয়াল টু অসংজ্ঞায়িত ইনফিনিটি হয়ে যেত। তার মানে সেটা আমি কি করতে পারতাম না, সেটা আমি গ্রাফে প্লট করতে পারতাম না, যার জন্য এক্স এর ভ্যালু কোথা থেকে শুরু করেছি, 1 থেকে শুরু করেছি। এখন তবে আমি একটু গ্রাফ পেপার নিলাম। তো গ্রাফ পেপারে দেখেছো যে আমরা নিয়েছি 1, দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত বলো, এখানে হচ্ছে 3। তো মাঝখানের এগুলো আমি লিখি নাই, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম আর কি। এখন y axis দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আমি পয়েন্টগুলো একটু বসাই। তো পয়েন্টগুলো বসালে তুমি একটু দেখো, যখন x এর ভ্যালু হচ্ছে 1 তখন y এর ভ্যালু 10 এখানে পাচ্ছি। যখন x এর ভ্যালু বসিয়েছি 2, y এর ভ্যালু কত আছে বলো, 5, এই পয়েন্টটা পেয়েছি। যখন x এর ভ্যালু হচ্ছে 5, y এর ভ্যালু কত পেয়েছি বলো, 2। যখন x এর ভ্যালু বসিয়েছি 10, y এর ভ্যালু কত পেয়েছি বলো, 1। তাহলে এখন আমরা সবগুলো যদি পয়েন্ট জয়েন করে দেই, তবে দেখো চেহারাটা কেমন হলো, চেহারাটা হলো অধিবৃত্ত, রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা। তার মানে যখনই সম্পর্কটা কেমন হবে, ব্যস্তানুপাতিক। যখনই সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক, তখনই গ্রাফের প্যাটার্নটা কি হলো বলো, রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা মানে হচ্ছে অধিবৃত্ত। তাহলে তোমাকে আমি একটা এক্সাম্পল দেই। তুমি জানো v is proportional to 1/p, v is proportional to কত আছে বলো, 1/p। তার মানে কি বলো, প্রেসার বাড়লে ভলিউম কমে, চাপ বাড়লে আয়তন কমে। এটা কার সমতুল্য সমীকরণ, y is proportional to x। তবে বলো v ভার্সেস p গ্রাফটা কেমন হবে, v বনাম p লেখচিত্রটা কেমন হবে, v বনাম p লেখচিত্রটা হবে রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা। তার মানে কি বলো, অধিবৃত্ত। ঠিক একইভাবে আরেকটা রিলেশন আমি বলি, তোমরা এটা জানো, তোমরা জানো rho is proportional to 1/t। তার মানে তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে, একটা বাড়লে আরেকটা কমে। তবে দেখো রো ভার্সেস টি গ্রাফটা কেমন হবে, এটা হবে হচ্ছে রো ভার্সেস টি গ্রাফটা কেমন হচ্ছে, রো ভার্সেস টি গ্রাফটা হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা, রেক্টেঙ্গুলার হাইপ্যারাবোলা। এবার আমি আরেকটা প্যাটার্নে চলে যাই, y is equal to ধ্রুবক, y is equal to constant, y is equal to ধ্রুবক। ধরে নাও y is equal to 10। তার মানে এটা হচ্ছে x অ্যাক্সিস এর উপর ডিপেন্ড করছে না। তাহলে y is equal to কত বলো, 10। তবে দেখো এরকমটা যদি হয়, তবে x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু তখন কত বলো, 10। x এর ভ্যালু যখন 2, y এর ভ্যালু তখন কত বলো, 10। x এর ভ্যালু যখন 4, তখন y এর ভ্যালু কত বলো, 10। তার মানে কি বলো, তার মানে x এর উপর y ডিপেন্ড করে না, y x এর উপর নির্ভর করছে না। আমি যদি বলি তোমাকে একটি বস্তু সমবেগে চলছে, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে, তার মানে v is equal to constant। আমি যদি বলি v is equal to ধ্রুবক, v is equal to constant, v is equal to constant, তাহলে v is equal to যদি constant হয়, তাহলে কি হচ্ছে বলো, v is equal to constant। তার মানে হচ্ছে সম্পর্কটা কেমন হয়ে যাচ্ছে বলো, v ভার্সাস t গ্রাফটা, একদিকে তুমি যদি কি নাও বলো, একদিকে যদি বেগ নাও, আরেকদিকে যদি তুমি কি নাও বলো, সময় নাও। তার মানে কি বলো, কার উপর নির্ভর করে না, নির্ভর করে না হচ্ছে তোমার সময়ের উপরে, ঠিক আছে। তার মানে কি বলো, সময়ের উপর নির্ভর করে না। তাহলে যদি সময়ের উপর না নির্ভর করে, যদি সময়ের উপর না নির্ভর করে, তাহলে দেখো বেগ যদি সময়ের উপর না নির্ভর করে, তার মানে কি হবে বলো, সময় যতই বাড়ুক বেগের কোনো পরিবর্তন হবে না। তার মানে v is equal to যখন হবে কনস্ট্যান্ট, ধ্রুবক, v is equal to যখন হবে কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, তার মানে v হচ্ছে সময়ের উপর নির্ভর করবে না। তখন কি হবে বলো, তখন v ভার্সেস t গ্রাফটা হবে কি, x অক্ষের সমান্তরাল সরলরেখা। এবার আমি আরেকটা প্যাটার্ন দেখি যেটা তোমাদের লাগে, y is equal to mx plus c।
কি বলছি দেখো, y is equal to mx plus c। আমি এখন m is equal to নিয়েছি কত, দেখো m is equal to নিয়েছি হচ্ছে 2, আর c is equal to নিয়েছি কত বলো 1। এখন একদিকে আমি x একদিকে y নিলাম, এই টেবিলটা একটু দেখো, x এর ভ্যালু যদি 0 বসাও তাহলে y is equal to কত হয়ে যায়, 1 হয়ে যায়। x এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু কত হয়ে যায় বলো, 1 হয়ে যায়। x এর ভ্যালু 1 বসালে y এর ভ্যালু 3 হয়ে যায়। x এর ভ্যালু 2 বসালে y এর ভ্যালু 5 হয়ে যায়। x এর ভ্যালু 3 বসালে y এর ভ্যালু 7 হয়ে যায়। তবে আমি একটু একটা গ্রাফ পেপার দেখি, x অ্যাক্সিসে নিয়েছি 1 2 3, y অ্যাক্সিসে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত। এবার আমরা এই পয়েন্টগুলো বসাই। দেখো x এর ভ্যালু যখন আমি 1 বসিয়েছি, 0 বসিয়েছি, তখন y এর ভ্যালু কত, 1। x এর ভ্যালু যখন আমি 1 বসিয়েছি, y এর ভ্যালু তখন কত হয়ে গেছে বলো, 3। x এর ভ্যালু যখন আমি 2 বসিয়েছি, y এর ভ্যালু কত বলো, y এর ভ্যালু তখন হচ্ছে 5। y এর ভ্যালু তখন কত হয়ে গেল বলো, 5। তাহলে x এর ভ্যালু যখন আমি 3 বসিয়েছি, y এর ভ্যালু কত হয়ে গেছে বলো, 7। তবে এখন আমি পয়েন্টগুলো যদি জয়েন করে দেই, তবে দেখো কেমন হয়ে গেল, এটা সরল রেখা তবে মূল বিন্দুগামী নয়। সরল রেখা তবে মূল বিন্দুগামী নয়, তার মানে কি বলো, তোমাকে মনে রাখতে হবে যখন সম্পর্কটা এমন হবে y is equal to mx plus c, v is equal to u plus at। দেখো ইকুয়েশনটা যদি হয় কি বলো, v is equal to u plus at, তখন v ভার্সেস t গ্রাফটা সিমিলার হবে, কি হবে বলো, মূল বিন্দুগামী সরল রেখা। না হয়ে হবে সরল রেখা তবে মূল বিন্দুগামী নয়, কারণ এখানে আদিবেগ u আছে, এখানে যেমন c আছে কনস্ট্যান্ট, যেমন এখানে u আছে, যার জন্য v ভার্সেস t গ্রাফটা হবে তখন সরল রেখা তবে মূল বিন্দুগামী নয়। এখন এতক্ষণ ধরে যে গ্রাফগুলো দেখলাম এগুলো আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তো প্রথমেই আমরা এই আদর্শ গ্যাস বলছি, প্রথমে আমরা বলি যে তোমরা জানো পদার্থের 3টি অবস্থা, একটা কঠিন, একটা তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। তোমরা এই আন্তঃআণবিক আকর্ষণ বল সম্পর্কেও জানো, যে পদার্থের অণুগুলোর মধ্যকার যে আকর্ষণ বল সেটাকে আমরা বলছি আন্তঃআণবিক আকর্ষণ বল। তোমরা জানো এই কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি, তরলের মধ্যে তার থেকে কম, গ্যাসের মধ্যে তার নাই বললেই চলে। এখন আমরা গ্যাসকে আমরা কিভাবে বলছি, আমরা বলছি যে সাধারণ বায়ুচাপে যে সকল পদার্থের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, খেয়াল করো স্ফুটনাঙ্ক, কথাটা খেয়াল রাখো, স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, তাকে আমরা কি বলছি, গ্যাস। এখন কোন গ্যাসীয় পদার্থের তাপমাত্রা যদি আরেকভাবে বলি সংকট তাপমাত্রার চেয়ে বেশি হয়, তবে ওই গ্যাসীয় পদার্থকে আমরা গ্যাস বলছি। তো এখন সংকট তাপমাত্রা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তোমরা জানো যে আমরা যদি কি করি বলো, গ্যাসীয় অবস্থায় আছে কোনো বস্তু, কোন একটা অণুগুলো কি আছে বলো, দূরে দূরে অবস্থান করছে, তার মানে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। তা এখন আমরা বলছি সর্বোচ্চ যে তাপমাত্রা থাকলে কোন গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই আমরা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থা নিতে পারবো। শুধু কি করলে বলো, আমি তাপমাত্রা কমাবো না, শুধু চাপ প্রয়োগ করলেই আমি গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থা নিতে পারবো, সেটাকে বলছি সংকট তাপমাত্রা। তাহলে সংকট তাপমাত্রা কথাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, যে সর্বোচ্চ যে তাপমাত্রায় থাকলে কোনো গ্যাসকে শুধুমাত্র আমি চাপ প্রয়োগ করেই তরলে পরিণত করতে পারবো, সেই তাপমাত্রাকে আমরা কি বলছি, সংকট তাপমাত্রা। আর সংকট তাপমাত্রার উপরে চলে গেলে আমি কেবলমাত্র চাপ প্রয়োগ করেই তরলে পরিণত করতে পারবো না, আমাকে তাপমাত্রা কমাতে হবে এবং চাপ প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে সংকট তাপমাত্রা বললাম, তাহলে আবার একটু দেখে নেই। দেখো বাবা, বলছি কোন গ্যাসীয় পদার্থের তাপমাত্রা যদি সংকট তাপমাত্রার চেয়ে বেশি হয় তবে ওই গ্যাসীয় পদার্থকে গ্যাস বলে। এবার আবার যাচ্ছি, সংকট তাপমাত্রা কাকে বলছি, সর্বোচ্চ যে তাপমাত্রায় থাকলে কোনো গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই তরলে পরিণত করা যায়। চাপ প্রয়োগ করলে কি হয়, চাপ প্রয়োগ করলে অণুগুলো
কাছাকাছি অবস্থান করে, কাছাকাছি চলে আসে। আর কাছাকাছি চলে আসলে দূরত্ব কমে গেলেই তখন কি হয় বলো? আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যায়। ফলে তখন গ্যাসীয় অবস্থা থেকে কি হয়? তরল অবস্থায় রূপান্তরিত হয়। এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা আমরা কি বলছি? দেখো আমি যদি একটা ঘরে আমার অবস্থান প্রকাশ করতে চাই, তাহলে আমি কি বলি বলো? আমার স্থানাঙ্ক বলি XYZ। কেমন? ঠিক একইভাবে গ্যাসের অবস্থা যদি তুমি প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে কি জানতে হবে বলো? তোমাকে জানতে হবে ৩ টা চলরাশি এখানে, সেটা হচ্ছে কি বলো? ৩ টা চলরাশি সম্পর্কে জানতে হবে। কত তাপমাত্রায় আছে, কত চাপে আছে এবং কত আয়তন দখল করছে। তার মানে গ্যাসের চলক কয়টি? চলরাশি কয়টি? ৩ টি। তাপমাত্রা ক্যাপিটাল T, খেয়াল করো পরম তাপমাত্রা লিখেছি আমরা। পরম তাপমাত্রা মানে কেলভিন স্কেলে তাপমাত্রা, তোমরা জানো। তাপমাত্রা, চাপ এবং আয়তন। তাপমাত্রা, চাপ এবং আয়তন। এবার দেখো আমরা এই যে আদর্শ গ্যাস বলছি, আদর্শ গ্যাস আসলে কি বলো? এটা আমরা কল্পনা করে নিই, এটা বাস্তব গ্যাস নয়। কেমন? তার মানে হচ্ছে আদর্শ গ্যাস হতে হলে তখন কি করা লাগবে বলো? তখন আমরা বলছি গ্যাসের সূত্র মেনে চলতে হবে। যেমন আমি বলছি আমাদের বায়ুমণ্ডল যে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, এই অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে ধরো হাইড্রোজেন, এরা কি বলো? এরা আদর্শ গ্যাস না, এরা হচ্ছে বাস্তব গ্যাস। এরা কেমন গ্যাস বলো? বাস্তব গ্যাস। কিন্তু আদর্শ গ্যাস হতে হলে কি হতে হবে? ওই গ্যাসকে অবশ্যই বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলতে হবে। কোন সূত্র মেনে চলতে হবে? আমরা বলছি তাত্ত্বিকভাবে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে, কথাটা খেয়াল করো, সকল তাপমাত্রা ও চাপে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলবে। কার সূত্র মেনে চলবে? বয়েল এবং চার্লসের সূত্র একই সাথে মেনে চলবে। অথবা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো মেনে চলবে, তাকে আমরা বলছি আদর্শ গ্যাস। তার মানে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বায়ুমণ্ডলে যে তুমি অক্সিজেন, নাইট্রোজেন তুমি যে জানো আছে, অক্সিজেন আছে 21% প্রায়, নাইট্রোজেন আছে 78%, এগুলো কি আদর্শ গ্যাস না বাস্তব গ্যাস? অবশ্যই এগুলো বাস্তব গ্যাস। তবে বাস্তব গ্যাস সমূহ আমরা জানি আদর্শ গ্যাসের মতো আচরণ করে কখন? বাস্তব গ্যাস সমূহ অনেক নিম্ন চাপে, দেখো অনেক নিম্ন চাপে এবং অতি উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তোমাদের এখান থেকে একটা অবজেক্টিভ আসে যে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? তুমি বলবে অধিক নিম্ন চাপে এবং অধিক উচ্চ তাপমাত্রায়। দেখো কেন অধিক নিম্ন চাপে? চাপ কম মানে কি বলো? অণুগুলো খুব দূরে দূরে অবস্থান করবে। তাপমাত্রা বেশি মানে কি বলো? আয়তন অনেক বেশি, তাই অনেক দূরে দূরে অবস্থান করবে। আর অনেক দূরে দূরে অবস্থান করবে মানে কি বলো? আন্তঃআণবিক আকর্ষণ বল নেই। তার মানে আদর্শ গ্যাস যখন হবে তখন এর আন্তঃআণবিক আকর্ষণ বল হতে হবে 0। আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে না। এবার আমরা চলে আসছি এই যে আদর্শ গ্যাসের সূত্র সমূহ মেনে চলবে, বয়েলের সূত্র মেনে চলবে, চার্লসের সূত্র মেনে চলবে, কথাগুলো বলেছি। তাহলে সেখানে আমরা একটু চলে আসি। তাহলে এখন দেখো আদর্শ গ্যাসের সূত্রগুলো হচ্ছে, আমরা প্রথমে বলছি কি বলো? বয়েলের সূত্র। বয়েলের সূত্র কে দিয়েছেন? রবার্ট বয়েল। নামটা আমরা মনে রাখি, কে বলো? রবার্ট বয়েল। কোন সালে? 1662 সালে। এই যে দেখো বয়েলের সূত্রে কে স্থির থাকে? বয়েলের সূত্রে স্থির থাকে তাপমাত্রা। আর তোমরা জানো যে তাপমাত্রা যদি স্থির থাকে, একটা কথা মনে রাখো, তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা সমান থাকে, তার মানে এটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। এটাকে কি প্রক্রিয়া বলি? সমুষ্ণ প্রক্রিয়া। এবার আমরা দেখি চার্লসের সূত্র। এবার দেখছি আমরা চার্লসের সূত্র। চার্লসের সূত্র দিয়েছেন কে? জে চার্লস। কে দিয়েছেন? জে চার্লস। কোন সালে দিয়েছেন? 1787 সালে। এবং চার্লসের সূত্রে কে স্থির থাকে? চাপ স্থির থাকে। চার্লসের সূত্রে কে স্থির থাকে? চাপ স্থির থাকে। তুমি জানো তাপগতীয় যে প্রক্রিয়ায় সিস্টেমের চাপ স্থির থাকে তাকে আমরা বলবো সমচাপ প্রক্রিয়া। চাপ স্থির থাকলে এটার একটা নাম আছে, নাম কি বলো? সমচাপ প্রক্রিয়া। এবার দেখো চাপের সূত্র বা চাপীয় সূত্র। এই চাপীয় সূত্র, এটা চাপীয় সূত্র নামেই পরিচিত। এই সূত্রটা দিয়েছেন বিজ্ঞানী রেনো। কে দিয়েছেন? রেনো দিয়েছেন। নামটা একটু আমরা একটু মনে রাখবো, বিজ্ঞানী রেনো। এবং কোন সালে দিয়েছেন? 1842 সালে। আর এই রেনোর সূত্রে কাকে স্থির ধরা হয়েছে? আয়তনকে স্থির ধরা হয়েছে। বলো কাকে স্থির ধরা হয়েছে? আয়তনকে স্থির ধরা হয়েছে। তাহলে আমরা আরেকবার একটু মনে রাখি
যে এই যে তিনটা চলরাশি ছিল, তাপমাত্রা, চাপ এবং আয়তন, তাহলে এই সূত্রগুলোতে একটাকে স্থির রেখে, একটা একটাকে স্থির রেখে বাকি দুইটার সাথে সম্পর্ক আমরা স্থাপন করব। তাহলে প্রথমেই আমি যে বলছিলাম বয়েলের সূত্রে কে স্থির? তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা স্থির থাকলে আমরা সেটাকে কি বলছি? কি প্রক্রিয়া? সেটাকে বলছি সমুষ্ণ প্রক্রিয়া। তার মানে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের কে স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। আর হচ্ছে তাকে আমরা বলছি সমুষ্ণ প্রক্রিয়া। তাকে আমরা কি বলছি বলো? সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ মানে সমান যোগ উষ্ণতা। সমুষ্ণ মানে কি বলো? সমান যোগ উষ্ণতা। তাপমাত্রা সমান, তাপমাত্রা স্থির। তবে আমরা একটু বয়েলের সূত্রটা বলছি, এখানে তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা স্থির রেখে একটু খেয়াল করো, এখানে আমরা একটা মজার ব্যাপার দেখছি। এখানে কি করছে বলো? এটা হচ্ছে একটা সিলিন্ডার, তুমি বুঝতে পারছো এটা হচ্ছে একটা পিস্টন। দেখো পিস্টনটা নিচে নামছে, তার মানে নিচে নামছে মানে কি করছি বলো? আয়তন কমাচ্ছি, চাপ বাড়ছে। আবার যখন পিস্টনটা উপরে উঠছে আয়তন বাড়ছে, তার মানে কি বলো? চাপ কমছে। তাহলে এখান থেকে বলো চাপ এবং আয়তনের সাথে সম্পর্কটা কেমন? চাপ এবং আয়তনের সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, একটা বাড়লে আরেকটা কমবে। দেখো এখানে আমরা ফিগারে একটু দেখি, তাপমাত্রা টেম্পারেচারকে 300 কেলভিন রেখেছি, স্থির রেখেছি। এখানে যখনই কি করছে বলো? এই সিলিন্ডারের মধ্যে পিস্টনটা নিচে নামছে, নিচে নামছে মানে কি বলো? তার মানে গ্যাসের আয়তন কমিয়ে দিচ্ছে, চাপ বাড়িয়ে দিচ্ছে। আয়তন কমছে মানে চাপ বাড়ছে, আর যখন চাপ বাড়ছে তখন আয়তন কমছে। তাহলে সম্পর্কটা কেমন? বয়েলের সূত্রে বা এখানে ভি ইজ প্রপোর্শনাল টু আমরা কি বলতে পারছি? 1/p। ভি ইজ প্রপোর্শনাল টু আমরা বলতে পারছি 1/p। আবারও মনে রাখি বয়েলের সূত্রে আমরা কি বলছি? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তাহলে বয়েলের সূত্রটাকে আমরা কিভাবে বিবৃত করতে পারি? যে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যখন তাপমাত্রা স্থির থাকবে তখন ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/p। এখন তো আমরা কি লিখতে পারি? পিভি ইজ ইকুয়াল টু কত বলো? ধ্রুবক। এই পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবককে আমরা কে ধরে থাকি তোমরা জানো। আর এই সমীকরণটাকে আমরা কি বলি বলো? সমুষ্ণ সমীকরণ। কেন সমুষ্ণ সমীকরণ বলি? কারণ এখানে সমান উষ্ণতা, সমান তাপমাত্রা, তাপমাত্রা স্থির। যখন পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক লেখা যায়, দেখো যখন পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক লেখা যায় তখন আমরা সম্পর্কটা এভাবে বলতে পারি, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3 আপ টু ডট 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 ইজ ইকুয়াল টু ধ্রুবক। আমরা একটু রিপিট করছি, বয়েলের সূত্রটা কি? তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। কখন হবে? যখন তাপমাত্রা হবে স্থির। অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/p। সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, আর পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটার নাম আমরা বলেছি সমুষ্ণ সমীকরণ। তাহলে পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক হলে কি বলা যায়? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3 ইজ ইকুয়াল টু ধ্রুবক। অবশ্যই এই ফর্মুলাটা মনে রাখবো। কোন ফর্মুলাটা বলো? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। কারণ হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব। কেমন? এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে আমরা মনে রাখি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এবার দেখো আমরা এতক্ষণ ধরে যে তোমাদের গ্রাফগুলো আমরা আলোচনা করেছি, ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/p। ভি ইজ ইকুয়াল টু কি বলো? ধ্রুবক ইন্টু 1/p। তার মানে কি বলো? এখানে আমরা কি বলতে পারি? y ইজ ইকুয়াল টু b/x। তার মানে এটা কোন সমীকরণের সমতুল্য? তোমরা আমাকে বলো। এটা হচ্ছে y ইজ প্রপোর্শনাল টু 1/x সমীকরণের সমতুল্য। কোন সমীকরণের সমতুল্য? y ইজ প্রপোর্শনাল টু 1/x। তাহলে y ইজ প্রপোর্শনাল টু 1/x সমীকরণের সমতুল্য যদি হয় তবে আমরা কি বলতে পারি বলো? তবে আমরা বলতে পারি p বনাম v লেখচিত্রটা হচ্ছে কেমন? অধিবৃত্ত। p বনাম v লেখচিত্রটা হচ্ছে অধিবৃত্ত। এবার দেখো আমরা যদি এবার p বনাম v না লিখে p বনাম 1/v নেই, আমরা কি নিচ্ছি খেয়াল করো? p বনাম 1/v নেই, কি নিয়েছি বলো? p
ওয়াই অক্ষে পি নিয়েছি আর এক্স অক্ষে নিয়েছি কি বলো 1/v। একটু খেয়াল করো, আগের স্লাইডে দেখো, আগে নিয়েছিলাম কি বলো, আগে এক্স অ্যাক্সিসে নিয়েছিলাম কি বলো পি, আগে এক্স অ্যাক্সিসে নিয়েছিলাম কি বলো পি, আর এবার আমি এক্স অ্যাক্সিসে কি নিয়েছি 1/v অথবা 1/p, 1/v ও নিতে পারি 1/p ও নিতে পারি। তাহলে এটা কোন সমীকরণের সমতুল্য হয়ে যায়? এটা কোন সমীকরণের সমতুল্য হয়ে যায়? y is proportional to x অথবা y is equal to mx সমীকরণের সমতুল্য হয়ে যায়। y is proportional to x অথবা হয়ে যায় y is proportional to 1/x। তার মানে কি বলো, আমি যদি x অক্ষে নেই কত বলো, x অক্ষে নেই আমরা 1/p, x অক্ষে আমি কি নিচ্ছি বলো 1/p, আর y অ্যাক্সিসে যদি আমি নেই কি বলো v, এটাও নিতে পারি, অথবা আমরা কি নিতে পারি বলো y অ্যাক্সিসে p, x অক্ষে নিতে পারি কি বলো 1/v। তবে এটা কেমন হবে? তবে হচ্ছে এটা মূল বিন্দুগামী সরল রেখা। কেমন হচ্ছে বলো? মূল বিন্দুগামী সরল রেখা। এবার আমরা PV is equal to ধ্রুবক, আমরা কথাটা কি বলেছি বলো, PV is equal to ধ্রুবক। এই PV is equal to যদি ধ্রুবক বলি, তাহলে এটা কোন সমীকরণের সমতুল্য দাঁড়ায় বলো? আমি y অ্যাক্সিসে নিয়েছি হচ্ছে PV, তার মানে y is equal to ধ্রুবক, এই সমীকরণটা দাঁড়াচ্ছে। তাহলে y is equal to ধ্রুবক যদি হয়, তবে এটা কেমন হবে? আমি y অক্ষে নিয়েছি PV, x অক্ষে নিয়েছি p, তবে এটা হবে x অক্ষের সমান্তরাল সরল রেখা। এখানে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আমরা কেন p ভার্সাস v নিয়েছি, ঠিক আছে বুঝলাম, এখন p ভার্সাস 1/v সেটাও বুঝলাম, কিন্তু PV একসাথে আমরা কেন নিয়েছি? আসলে PV দিয়ে কি বুঝায় তুমি জানো? p মানে কি বলো? তোমরা 9-10 এ পড়েছো চ্যাপ্টার 5 এ, মনে করে দেখো, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তার মানে চাপ P is equal to কত বলো, F/A। আবার তুমি পড়েছো আয়তন V is equal to কত বলো, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তার মানে কি বলো, A into H। কি পড়েছো বলো, A into H। তাহলে বলো A ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকে কি বলো, থাকে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বল ইনটু সরণ। তাহলে F into H মানে কি বলো, F into H মানে হচ্ছে কাজ, বল ইনটু সরণ মানে কি বলো কাজ, অথবা বল ইনটু সরণ মানে কি বলো, বল ইনটু সরণ মানে কি বলো এনার্জি। কাজও বলতে পারি, শক্তিও বলতে পারি, কাজও বলতে পারি, আবার কি বলতে পারি বলো, শক্তিও বলতে পারি। তার মানে PV বনাম P লেখচিত্র, এটাকে তুমি বলতে পারো শক্তি বনাম চাপ লেখচিত্র। এটাকে তুমি কি বলতে পারো বলো, শক্তি বনাম চাপ লেখচিত্র বলতে পারো। কেমন? PV বনাম V লেখচিত্রটা সেম হবে। কেমন হবে বলো, আমি দেখাচ্ছি। এবার দেখো PV বনাম আগে নিয়েছিলাম কি বলো, আগেটা ছিল PV বনাম P, x অক্ষের সমান্তরাল সরল রেখা। এবার দেখো PV বনাম V, এটাও হবে কি বলো, x অক্ষের সমান্তরাল সরল রেখা। তবে আমরা একটা MCQর আমরা একটু উত্তর জেনে নেই। আমরা কি বলছি, বয়লের সূত্রে কে স্থির? তাপমাত্রা স্থির। তাহলে আমরা বলছি সমুষ্ণ প্রক্রিয়ায় অথবা বয়লের সূত্র একই কথা, কারণ হচ্ছে বয়লের সূত্রেও তাপমাত্রা স্থির, আর সমুষ্ণ প্রক্রিয়া মানে কি বলো, তাপমাত্রা স্থির। একটু আগে আমি দেখেছি P বনাম V লেখচিত্রটা কেমন ছিল বলো, অধিবৃত্ত। P বনাম 1/v লেখচিত্রটা কেমন ছিল বলো, মূলবিন্দুগামী সরল রেখা। PV বনাম V লেখচিত্রটা কেমন ছিল, x অক্ষের সমান্তরাল সরল রেখা। তাহলে বলো নিচের কোনটি সঠিক? তুমি দেখতে পাচ্ছ উত্তর কি বলো, 1, 2, 3, তিনটাই সঠিক, তিনটাই সঠিক। খুব একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এটা খুব আসে পরীক্ষায়। তোমরা একটু মনে রাখবে বয়লের সূত্র থেকে বা সমুষ্ণ প্রক্রিয়ায় নিচের কোনটি সঠিক। তুমি দেখতে পাচ্ছ যে তিনটাই সঠিক। এবার আমরা চার্লসের সূত্রে চলে যাই। তো চার্লসের সূত্রে খুব শর্টকাট যদি আমি মনে রাখতে চাই, চার্লসের সূত্রে কে স্থির ছিল বলো, ছিল হচ্ছে চাপ স্থির। তার মানে কি বলো, এখানে তোমার তাপমাত্রা পরিবর্তনের সাথে আয়তন বাড়ছে। খেয়াল করো একটু, আমরা একটু দেখি এখানে, এখানে তাপমাত্রা টেম্পারেচার কি করছে বলো, পরিবর্তন হচ্ছে। খেয়াল করো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আর টেম্পারেচার চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হচ্ছে বলো, আয়তন চেঞ্জ হচ্ছে, আয়তন চেঞ্জ হচ্ছে। তার মানে কি বলো, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, এটাই হচ্ছে কি বলো চার্লসের সূত্র। কেমন? তাহলে এই যে তাপমাত্রা বাড়ছে, তাপমাত্রা বাড়লে যে আয়তন বাড়ছে, তার মানে এটা কোন সমীকরণের সমতুল্য, y is proportional to x।
যার জন্য এই চার্লসের সূত্রে যখন আমি বলবো ভি বনাম টি লেখচিত্র, তাপমাত্রাটা হচ্ছে ক্যালভিন তাপমাত্রা, তখন কেমন হবে বলো? মূল বিন্দুগামী সরলরেখা। এবার দেখি আমরা চার্লসের সূত্রটাকে আমরা যেভাবে বলবো যে এখানে কে স্থির থাকে, চাপ স্থির থাকে। তাহলে এখন আমরা বলছি স্থির চাপে, খেয়াল করো কথাটা কি বলো, চার্লসের সূত্রে কে স্থির, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তুমি জানো যে তাপমাত্রা বাড়লে গ্যাস অণুগুলোর কি হবে বলো? গতিশক্তি বেড়ে যাবে। আর গতিশক্তি বেড়ে যাবে মানে কি বলো? তার মানে বেশি ছুটোছুটি করতে শুরু করবে। ফলে কি করবে বলো? ফলে পিস্টনের উপরে ধাক্কা দিচ্ছে, ফলে পিস্টনটা উপরে উঠে যাচ্ছে। তার মানে তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ছে, এবং গতিশক্তি বাড়ছে মানে কি বলো? ছুটোছুটি বেশি করছে, তার মানে হচ্ছে পিস্টনের উপর ধাক্কা বেশি দিচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে। তো আমরা একটু এই চার্লসের সূত্রটাকে একটু ব্যাখ্যা করে বলছি। দেখো, আমি ধরে নিলাম যে গ্যাসের তাপমাত্রা কত? থিটা ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের তাপমাত্রা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস। তোমরা জানো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনটা নির্দিষ্ট ধ্রুবক, সেটা আমরা ধরে নিয়েছি কত? ভি নট। এখন চার্লসের সূত্র থেকে তোমরা জানো যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়ে তবে আয়তন বাড়বে কতটুকু? আয়তন বাড়বে ভি নট ইন্টু 1/273। 0 ডিগ্রির আয়তনের 1/273 অংশ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ভি নট তার 1/273 গুণ। তাহলে বলো থিটা ডিগ্রি তাপমাত্রায় বাড়বে কতটুকু? থিটা ডিগ্রি তাপমাত্রায় বাড়বে ভি নট ইন্টু থিটা বাই 273। থিটা ডিগ্রিতে বাড়বে কি বলো? ভি নট ইন্টু থিটা বাই 273। তবে এবার দেখো বাবা, আমরা বলতে পারি যে থিটা ডিগ্রি তাপমাত্রায় আমরা গ্যাসের আয়তন কত হলো বলো? দেখো, থিটা ডিগ্রি তাপমাত্রা আয়তন হচ্ছে ভি, 0 ডিগ্রি তাপমাত্রায় আয়তন ছিল কত বলো? ভি নট। আর থিটা ডিগ্রি বাড়ার জন্য আয়তন বেড়েছে ভি নট ইন্টু থিটা বাই 273। তবে কি হচ্ছে বলো? ভি ইজ ইকুয়াল টু, আমি যদি ভি নট কমন নেই তবে কত থাকছে বলো? ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু 1 প্লাস থিটা বাই 273। তবে কি আছে বলো? ভি ইজ ইকুয়াল টু ভি নট, আর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কি আছে বলো? নিচে 273, উপরে কত বলো? 273 প্লাস থিটা। তোমরা জানো 273 প্লাস থিটা ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি। তার মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি ক্যালভিনে করতে চাও, ডিগ্রি সেলসিয়াসকে তাপমাত্রাকে যদি ক্যালভিন তাপমাত্রা করতে চাও, তখন সম্পর্কটা কেমন বলো? থিটা প্লাস 273 ইজ ইকুয়াল টু টি। তাহলে এই যে থিটা প্লাস 273, এর পরিবর্তে আমরা কি লিখে দিলাম? এর পরিবর্তে লিখে দিলাম আমরা ক্যাপিটাল টি। আমরা লিখে দিলাম ক্যাপিটাল টি। তুমি জানো ভি নট হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় আয়তন। ভি নট কি বলো? 0 ডিগ্রি তাপমাত্রায় আয়তন, মানে এটা একটা ধ্রুবক। আবার 273 এটাও একটা ধ্রুবক। তবে ধ্রুবক বাই ধ্রুবক ইজ ইকুয়াল টু হয়ে যাবে ধ্রুবক। তবে কি হলো বলো? ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু টি। তাহলে আমরা কি পেয়ে গেলাম বলো? ভি ইজ প্রপোর্শনাল টু টি। আমরা পেয়ে গেলাম ভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে কি বলো? তার মানে হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে যদি তুমি চাপ স্থির রাখো, চাপ স্থির রাখলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। তুমি চার্লসের সূত্রটা ইচ্ছে করলে এটাও লিখতে পারো। এটা যদি তোমার সহজ মনে হয় তুমি এই সূত্রটা লিখে দাও, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। অবশ্যই পরম তাপমাত্রা শব্দটা থাকতে হবে, কেমন? কারণ পরম তাপমাত্রা বলতে কি বুঝায় বলো? পরম তাপমাত্রা বলতে বুঝায় হচ্ছে ক্যালভিন স্কেলের তাপমাত্রা। তাহলে আমি চার্লসের সূত্র থেকে পেয়েছি কি বলো? ভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে এটা কোন সমীকরণের সমতুল্য বলো? ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু টি, অথবা ভি ইজ প্রপোর্শনাল টু, অথবা ভি ইজ প্রপোর্শনাল টু টি, অথবা কি বুঝায় বলো? ভি ইজ প্রপোর্শনাল টু টি। ঠিক আছে বাবা? তাহলে এখন এটা কোন সমীকরণের সমতুল্য দাঁড়ালো? y is proportional to x। কোন সমীকরণের সমতুল্য দাঁড়ালো বলো? এটা হচ্ছে y is proportional to x সমীকরণের সমতুল্য দাঁড়ালো। তবে আমরা কি লিখতে পারি বলো? y is equal to mx, অথবা y is proportional to x যদি হয়
তবে কি হবে বলো, মূল বিন্দুগামী সরল রেখা। তবে দেখো ভি ভার্সাস টি গ্রাফটা কেমন হলো, ভি বনাম টি লেখচিত্রটা কেমন হলো, মূল বিন্দুগামী সরল রেখা। আমরা অবশ্যই মনে রাখবো টি মানে কি বলো, ক্যালভিন স্কেল বুঝাচ্ছে। তবে এখান থেকে একটু দেখি আমরা যখন বলছি ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু টি, তার মানে ভি বাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, তার মানে ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু ইজ ইকুয়াল টু ধ্রুবক। আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবো ম্যাথ করার জন্য। কেমন, এই ফর্মুলাটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো ম্যাথ করার জন্য। তাহলে ভি বাই টি ইজ ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, আমি ওয়াই অ্যাক্সিসে কি নিয়েছি, আমি ওয়াই অ্যাক্সিসে নিয়েছি হচ্ছে ভি বাই টি, আর এক্স অ্যাক্সিসে কি নিয়েছি বলো, টি নিয়েছি। এক্স অ্যাক্সিসে কি নিয়েছি বলো, টি নিয়েছি। তবে এটা কোন সমীকরণের সমতুল্য, y ইজ ইকুয়াল টু ধ্রুবক। কোন সমীকরণের সমতুল্য বলো, y ইজ ইকুয়াল টু ধ্রুবক। তবে ভি বাই টি বনাম টি লেখচিত্রটা কেমন হবে, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। আমরা এবার একটু আবার ফিরে যাই হচ্ছে, যখন তাপমাত্রাকে আমি সেলসিয়াস স্কেলে বলছি, তখন আমরা চার্লসের সূত্রটা কি পেয়েছিলাম, ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু থিটা। দেখো ভি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, তার মানে হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে সি। আর তুমি জানো ভি নট হচ্ছে কনস্ট্যান্ট, 273 ও কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট, তার মানে এটা কোন সমীকরণের সমতুল্য হলো, y ইজ ইকুয়াল টু mx। তাহলে এখন আমি যদি y অ্যাক্সিসে ভি নেই, y অ্যাক্সিসে যদি আমি ভি নেই, আর x অ্যাক্সিসে যদি আমি থিটা নেই, থিটা মানে কোন কোন এককে তাপমাত্রা বলো, থিটা ডিগ্রি সেলসিয়াস এককে। তবে আমরা কি পাবো বলো, সরল রেখা পাবো, তবে এটা মূল বিন্দুগামী হবে না। তাহলে আমরা এটাকে যদি আমি টেনে বাড়াই, এক্স অক্ষে পি বিন্দুতে ছেদ করলো, তাহলে দেখো এই যে পি বিন্দুতে ছেদ করলো, এই পি বিন্দুতে এক্স অক্ষের উপরে কি করলো বলো, এক্স অক্ষের উপরে এসে ছেদ করলো, এক্স অক্ষের উপরে ওয়াই এর ভ্যালু 0, ওয়াই অক্ষ বরাবর আমি আয়তন বুঝাচ্ছিলাম, তাহলে এক্স অক্ষের উপরে ভি এর মান হবে 0, তার মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে। আর তুমি জানো যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, কিভাবে শূন্য হয়ে যায়, হিসাব অনুযায়ী ক্যালকুলেশন করে, তার মানে হচ্ছে তাত্ত্বিকভাবে, অর্থাৎ গ্যাসের গতিশক্তি লোপ পায়, গ্যাসের গতিশক্তি থাকে না, তাকে আমরা কি বলি, পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রাটা আমরা গ্রাফে আরেকবার দেখি। পরম শূন্য তাপমাত্রাটা দেখো এক্স অক্ষের উপরে ওয়াই এর ভ্যালু কত বলো, 0, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর আমি আয়তন নিয়েছি, তাহলে পি বিন্দুতে এখানে এক্স অক্ষ বরাবর আমি কি নিয়েছি, তাপমাত্রা নিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর আয়তন নিয়েছি। তাহলে এখন দেখো এক্স অক্ষের উপরে ভি এর ভ্যালু কত, 0, ভি এর ভ্যালু 0, তার মানে পি বিন্দুতে তোমার কি আছে বলো, এখানে আয়তন শূন্য, সেটা কত তাপমাত্রায়, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন হিসাব মতে শূন্য হয়ে যায়, আর এটাকে আমরা কি বলছি বলো, পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা দেখি। চার্লসের সূত্র থেকে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু 1 প্লাস থিটা বাই 273। পরম শূন্য তাপমাত্রায় তোমরা জানো ভি ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তবে কি হলো বলো, 0 ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ইন্টু 1 প্লাস থিটা বাই 273। তাহলে কি হচ্ছে বলো, 1 প্লাস থিটা বাই 273, 0 বাই ভি নট মানে হচ্ছে 0, তাহলে থিটা বাই 273 ইজ ইকুয়াল টু হলো -1, থিটা বাই 273 ইজ ইকুয়াল টু -1, তবে থিটা ইজ ইকুয়াল টু কত বলো, -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই ডেফিনেশনটা মুখস্থ রাখবো, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় ও গ্যাসের গতিশক্তি সম্পূর্ণভাবে লোপ পায়, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আমাদের অবজেক্টিভে খুব আসে যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই এটাকে আমরা বলছি পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমরা পরম শূন্য তাপমাত্রার মনে রাখি -273 ডিগ্রি সেলসিয়াস অথবা তোমার কত বলো, 0 কেলভিন। এবার দেখো চার্লসের সূত্র থেকে কোনটি সঠিক, আমরা একটা এমসিকিউ দেখছি, একটু আগে দেখে আসছি যে সঠিক কোনটি আগে বলি, তারপর 9টা বলছি।
সঠিক কোনটা? ভি ইজ প্রপোর্শনাল টু টি, মূলবিন্দুগামী সরলরেখা, তার মানে এটা সঠিক। তার মানে এটা কি বলো? এটা সঠিক। দেখো ভি বাই টি ইজ ইকুয়াল টু ছিল ধ্রুবক, তার মানে কি বলো? ভি বাই টি ভার্সেস টি গ্রাফটা এটাও কি বলো? এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা সঠিক। এখানে দেখো 3 নাম্বার যে গ নাম্বারে যেটা আছে ভি ভার্সাস থিটা গ্রাফ, এটা থিটা দিয়ে কি বোঝায় বলো? সেলসিয়াস স্কেল বোঝায়, ডিগ্রি সেলসিয়াস বোঝায়। তাহলে এটা হবে সরল রেখা, তবে মূলবিন্দুগামী নয়। তাহলে কোনটা সঠিক না? সঠিক না হচ্ছে ঘ নাম্বারটা। তাহলে এখানে আমার যেহেতু কোশ্চেনটা আছে চার্লসের সূত্র হতে কোনটি সঠিক নয়, সঠিক কোনটা? ক খ গ তিনটা হচ্ছে সঠিক। তাহলে সঠিক নয় কোনটা? ঘ নাম্বারটা সঠিক নয়। সঠিক নয় কোনটা? ঘ নাম্বারটা সঠিক নয়। তাহলে আমরা একটু মাথায় রাখবো ঘ নাম্বারটা সঠিক নয়। এবার আমাদের আরেকটা খুব কমন এমসিকিউ, যেটা তোমাদের একটু আগে আলোচনা করেছি, যে পরম শূন্য তাপমাত্রা কোনটি? তোমরা জানো পরম শূন্য তাপমাত্রা একটু আগে শিখেছো 0 কেলভিন অথবা কি বলো -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে কত হবে বলো? আনসার হবে 0 কেলভিন। আনসার কি হবে বলো? 0 কেলভিন। এবার দেখো তোমাকে আমি আরেকটা এমসিকিউ তে চলে যাই। পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, আমরা বয়েলের সূত্র পড়েছিলাম, একটু মনে করে দেখো। পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক সমীকরণটি নিচের কোন প্রক্রিয়াকে সমর্থন করে? তোমরা জানো যে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির মানে কি বলো? এটাকে এখানে এটাকে আমরা কি বলছি? সমুষ্ণ প্রক্রিয়া, সমান যোগ উষ্ণতা সমান যোগ তাপমাত্রা, তাপমাত্রা স্থির। তাই কি হবে বলো? উত্তর হবে কোনটা? সমুষ্ণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়াকে সমর্থন করে? সমুষ্ণ প্রক্রিয়া। আর তোমাকে যদি বলতো কোন সূত্রকে সমর্থন করে, তবে তুমি বলতে বয়েলের সূত্রকে। এবার আমরা আরেকটা এমসিকিউ দেখি। কোন একটি নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে উহার আয়তন চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, সূত্রটি কার? তোমরা জানো, তার মানে হচ্ছে আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তুমিই বলো কি হবে? এটা হবে বয়েলের সূত্র। কোন সূত্র বলো? কার সূত্র? বয়েলের সূত্র। এবার আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা এমসিকিউ দেখছি, ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, একটি বড় পাত্রের আয়তন 480 মিটার কিউব এবং তাপমাত্রা 293 কেলভিন, তাপমাত্রা 298 কেলভিনে উন্নীত হলে বায়ুর শতকরা কত অংশ বের হয়ে যাবে? দেখো বাবা, এটা কি দেওয়া আছে একটু মনোযোগ দিয়ে দেখবে তোমরা। 480 মিটার কিউব, এটা কি দেওয়া আছে বলো? এটা দেওয়া আছে V1। বলো কি দেওয়া আছে? V1। 293 কেলভিন, তাহলে তোমরাই বলো এটা কি হবে? এটা হবে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা মানে কি বলো? T1। 298 কেলভিন তাপমাত্রায়, তার মানে এটা কি দেওয়া আছে বলো? T2। দেখো এটা কি দেওয়া আছে বলো? T2 দেওয়া আছে। এটা দেওয়া আছে হচ্ছে T2, T2 দেওয়া আছে। তো তোমাকে বের করতে হবে কত অংশ বের হয়ে যাবে। তাহলে তুমি এখানে প্রথমে এই সূত্রটা, আমরা এই সূত্রটা জানি, চার্লসের সূত্র, এই সূত্রটা ব্যবহার করি। V1/T1 ইজ ইকুয়াল টু কত বলো? V2/T2। V1/T1 ইজ ইকুয়াল টু কত বলো? V2/T2। আমি এই ভ্যালুগুলো বসিয়ে দেই, বসিয়ে দিলেই আমি এখান থেকে কি পাবো বলো? এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে V2। আমি কি পেয়ে যাব বলো? V2 পেয়ে যাব। আমি এখান থেকে পেয়ে গেছি কি বলো? V2। ঠিক আছে, আমি V2 পেয়ে গেছি। V2 পেয়ে গেলে শতকরা পরিবর্তন কত অংশ বেরিয়ে যাবে? তোমাকে বলে নাই যে আয়তন কত হবে, তোমাকে বলেছে কত অংশ বেরিয়ে যাবে। তাহলে শতকরা পরিবর্তন কত হবে? V1 এর জন্য পরিবর্তন ডেল ভি, একক আয়তনের জন্য পরিবর্তন ডেল ভি বাই V1, 100 জন্য পরিবর্তন কত? ডেল ভি বাই V1 ইন্টু 100%। তাহলে সূত্রটা কি হচ্ছে বলো? ডেল ভি বাই V1 ইন্টু 100%। ডেল ভি মানে পরিবর্তন, তার মানে তুমি জানো V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু 100%। তবে তুমি উত্তরটা কত পেয়ে যাবে? 1.71%। তুমি ক্যালকুলেশন করে দেখো কত পেয়ে যাবে বলো? 1.71%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এবার আমরা যাচ্ছি এমসিকিউ কততে বলো? 7 এ। দেখো এখানে কি বলা আছে বলো? একটি নির্দিষ্ট ভরের শুষ্ক বায়ু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত তাপমাত্রায় বলা আছে দেখো? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে T1। এই T1 কে অবশ্যই ক্যালভিন করে নিবে।
T1 কে কি করবে বলো? ক্যালভিন করে নিবে। কিভাবে ক্যালভিন করে নিবে? 273 যোগ করবে। আয়তন কত আছে বলো? আয়তন আছে হচ্ছে 100 সেন্টিমিটার কিউব অর কিউবিক সেন্টিমিটার। তার মানে V1 দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো? V1 দেওয়া আছে। তো চাপ স্থির রেখে তাপমাত্রা যদি 50 ডিগ্রি করা হয়, তার মানে কি আছে বলো? এখানে T2 দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো? T2 দেওয়া আছে। তাহলে T2 যদি দেওয়া থাকে অবশ্যই এটাকে তুমি কি করবে বলো? ক্যালভিন করে নিবে 50 প্লাস 273। তবে আয়তন কত হবে? তুমি জানো এখানে সূত্রটা কি হবে? V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। সূত্রটা কি হবে বলো? V1 বাই T1 ইজ ইকুয়াল টু V2 বাই T2। আমরা সূত্রটা আবারও মনে করছি। V1 বাই T1 ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হবে তোমার V2 বাই T2 ইজ ইকুয়াল টু হবে V2 বাই T2। তাহলে V1 বাই T1 ইজ ইকুয়াল টু যদি V2 বাই T2 হয়, তবে আমরা এখান থেকে কি করতে পারি বলো? এখান থেকে আমরা V2 বের করে ফেলতে পারি। তাহলে V2 এর ভ্যালুটা কত আসে? 110.2 সেন্টিমিটার কিউব আর কিউবিক সেন্টিমিটার। কেমন? 110.2 কিউবিক সেন্টিমিটার। তো আজকে এই পর্যন্ত থাকুক। আমরা সেকেন্ড লেকচারে আবার কিছুক্ষণ পরে আমরা শুরু করব। তো তোমরা সিরিয়ালি লেকচারগুলো দেখবে, 1 2 3 করে দেখবে, তবে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আর বাসায় প্র্যাকটিস করো। তো এইটুকু দেখা হয়ে গেল আমাদের। আমরা এরপরে চলে যাব হচ্ছে এর পরের অংশে আমরা চাপের সূত্র এখান থেকে শুরু করব। তো খোদা হাফেজ।